ভীষণ কষ্ট হচ্ছে এরা। এত যন্ত্রণা আমি নিতে পারছি না। এত সত্য আমি মানতে পারছি না। ইরা ইশতিয়াকের কষ্ট বুঝতে পারছে। ইশতিয়াকের বুকে মাথা রেখে ইরা বলল, নিজেকে শান্ত করুন। জীবন এমনই, কখন কোন সত্যির মুখোমুখি করে দেয় কেউ জানে না। তবু আমাদের বেঁচে থাকতে হয় আল্লাহর উপর ভরসা আর বিশ্বাস নিয়ে। অন্ধকার কেটেই আলো আসে। এরা, আমি যদি তোমাকে নিয়ে শহর ছেড়ে, সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাই, তুমি কি যাবে আমার সাথে? নিশ্চিন্তে যাব। তবে চলো এরা, এক্ষুনি বেরিয়েছে। আমার যে এত যন্ত্রণা সহ্য হচ্ছে না। এই পাপের সাম্রাজ্যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে এরা। চলুন। আসিফ শেখ নিজের রুমের বারান্দায় বসে দেখতে পেলেন একটা ব্যাগ হাতে নিয়ে ইশতিয়াক আর ইরা হাত ধরে বেরিয়ে যাচ্ছে। আচমকা চিৎকার করে উঠলেন তিনি, ইশতিয়াকের নাম ধরে ডেকে। আসিফ শেখের চিৎকার শুনে ইরা থমকে দাঁড়ায়। ইশতিয়াক ইরার দিকে তাকিয়ে বলল, দাঁড়াবে না এরা, চলো। বাবা ডাকছেন। আমি আসতে বলেছি তো। ইশতিয়াকের কণ্ঠস্বর কঠোর হয়ে উঠল। আসিফ শেখ পেছন থেকে আকুল গলায় ডেকে বললেন, ইশতিয়াক, বাবা আমার, আমাকে এত বড় শাস্তি দিস না বাবা। তুই আমাকে এভাবে ফেলে দিয়ে চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? আমাকে বাবা বলে ডাকতে হবে না, তবুও তুই এখানে থাক। আমি অন্তত তোকে দূর থেকে দেখব। যাস না বাপ। আমার ছায়া দেখার অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। আমি জেনে গেলাম আমি এই এতিম দুনিয়ায়। বাবা মা কেউ নেই আমার। আমাকে এই কঠিন শাস্তি দিস না ইস্যু। তার চেয়ে ভালো তুই নিজের হাতে আমাকে গুলি করে শেষ করে দিয়ে যা। আমাকে যে কোনো শাস্তি দে। তোমার জন্য এটাই শাস্তি। এর চাইতে বড় কঠিন কোনো শাস্তি তোমার জন্য মানুষই হবে না। এরা চলো, আমার লাশও কখনো অভিশপ্ত শেখ ফেলে আসবে না। আমার আশা তো বড়র কথা। ইশতিয়াক চলে গেল। পিছনে রয়ে গেল বুক ভরা আর্তনাদ নিয়ে হাসিব শেখ। বাইরে বের হয়ে ইরা নিজের মাকে কল দিল। শারমিন ইরার কল রিসিভ করলেন আজকে। সালাম দিতেই শারমিন জিজ্ঞেস করলো, কেন কল করেছিস? মা, আমি একটু বাসায় আসি আজকে রাতটার জন্য। শারমিন বিরক্ত হয়ে ওঠেন ইরার আসার কথা শুনে। এই বাসা তিনি সাবলেট ভাড়া দিয়েছেন। ছেলে মেয়ে দুটোর কাউকেই শারমিনের এখন আর দরকার নেই। মুখ্য ঝামেলা এরা আরো। এই মেয়েটা বড় বেয়াদব। কোথায় তিনি ভেবেছেন বড়লোক মেয়ের জামাই পেয়ে তিনি ভালো অর্থ করি কামাতে পারবেন। এই মেয়ের জন্য সেই সব কিছুই হয়নি। তার মুখের সামনে থেকে এই মেয়ে খাবার কিনে নিয়ে গেছে, আজকে বাসায় আসতে চাচ্ছে। তিনি কি গলায় শারমিন বলল, কেন? এই বাসায় তোর কি এখন আর? বাসায় আসা যাবে না। আমি বাসা সাবলেট দিয়েছি। এখানে তোদের দুই ভাই বোনের কারোর জায়গা নেই। এরা আশাহত হয়ে গেল মায়ের কথা শুনে। হায় রে মারে, কত রূপেই নারী জাতে। এরা ভাবে ইশতিয়াকের মা খারাপ হওয়ার পেছনে না হয় একটা কারণ ছিল, কিন্তু তার মা কেন এমন? ইশতিয়াক এরার দিকে তাকিয়ে বলল, মন খারাপ হয়ে গেছে এরা? এরা ঝরঝর করে কেঁদে ফেলল। তুমি কেন ওখানে থাকতে চাইলে বলো? তোমার হাজবেন্ড কোনো বেকার পুরুষ না। তার অ্যাকাউন্টে যে পরিমাণ অর্থ আছে তা দিয়ে তুমি এরা আজীবন রানীর মতো থাকতে পারবে। আমি যতদিন বেঁচে আছি আমার এরার কিচ্ছুর অভাব রাখবো না। খুব শীঘ্র আমরা এই দেশ ছেড়ে চলে যাব। সবকিছু থেকে অনেক দূরে চলে যাব। এরার কিছুতেই ইচ্ছে করেনি নিজেকে রাতটা, আজকের রাতটা হোটেলে থাকতে। এই ভাঙাচোরা মানুষটার এত যন্ত্রণা নিয়ে এরার মনে হচ্ছিল মায়ের কাছে গেলে বোধহয় একটু স্বস্তি পাবে। তা আর হলো না। বাচ্চাদের স্কুলের অভিভাবক সমাবেশ ডেকেছে। রুমা মনিরকে যেতে বলল। মনির খুব একটা আগ্রহী হলো না। অগত্যা রুমাকেই বাচ্চাদের নিয়ে যেতে হলো। উপমা এই সুযোগেরই অপেক্ষায় ছিল। বোনের উপরে উপমার ক্ষোভ আকাশচুম্বী হয়ে উঠেছে দিন দিন। রুমে যেতেই উপমা রুমার রুমে আসে। মনির উপর হয়ে শুয়ে আছে, ফোন টিপছে। উপমা এসে মনিরের পাশে বসে কাঁধে হাত রাখে। মনির ফিরে তাকালে মুচকি হেসে উপমা বলল, আপা বলে গেছে আপনার খেয়াল রাখতে, আপনার কিছু লাগলে দেখতে। মনির উপমার দিকে তাকিয়ে থাকে এক মুহূর্ত। হাতের ফোনটা বালিশের উপরে উপর করে রেখে উপমাকে জিজ্ঞেস করে, আমার তো অনেক কিছু লাগবে উপমা, হ্যাঁ, যেসব তো তুমি দিতে পারবে না। উপমা আরেকটু মনিরের গা ঘেঁষে বসলো, লাজুক হেসে বলল, কি এমন লাগবে আপনার বলেন দুলা ভাই? শালি থাকতে আপনি এত পেরেশান হচ্ছেন কেন? মনির উঠে বসে উপমার হাতে আলতো করে চাপ দিয়ে বলল, যা চাই তা তুমি দিতে পারবে না, তা শুধু তোমার বোনই দিতে পারবে। আমাকে কি দেখতে এতটাই খারাপ লাগে নাকি কোনো কিছুর কমতি আছে? মনির গম্ভীর কণ্ঠে বলল, তুমি ভেবে বলছো তো উপমা? পরে নিশ্চয় বলবে না আমি তোমাকে জোর করেছি। এসব বলতে যাব কেন? আমি নিজেই তো এসেছি আপনার কাছে।
তাছাড়া আমি নিজেই বুঝতে পারি আপনি আসলে আপার সাথে খুশি হতে পারেন না। কেন যেন মনে হয় আপা আপনাকে সর্বোচ্চ আনন্দ দিতে পারে না। ওর শরীরের যেই বেডপ আকৃতি আমার মাথায় ঢোকে না, আপনি কিভাবে মুগ্ধ হয়ে তাকান। মনির জোর হেসে উঠে বলে, তুমি ওর বোন হয়ে এ কথা বললে আমি আর কি বলবো? তুমি তো বুঝতেছই। এটা কোনো স্বাভাবিক জীবন না দুলাভাই। তাছাড়া আপনি এত পরিশ্রম করে উপার্জন করেন, সেখানে ঘরের বউয়ের কাছে যদি সুখ না পান তাহলে কি লাভ এত কষ্টের? পুরুষের সব সুখ তো তার বউয়ের কাছেই, সেটা যদি বউ না বোঝে। আচমকা মনির বলল, তুমি অনেক বুদ্ধিমতী উপমা, কি সুন্দর করে বুঝে গেছো স্বামীর সংসার কিভাবে করা লাগে সেসব। কিন্তু সাগরের সাথে কেন টিকে না তোমার সংসার? সাগর যতদূর চিনেছি সাগর খারাপ ছেলে না। ওবামার মুখ কালো হয়ে উঠল মুহূর্তে। মনির কোনখানের কথা কোনখানে নিয়ে গেছে। রোমা আসার আগেই মনিরকে বশ করতে হবে। রোমা তার সংসার ভেঙেছে, সেও রোমাকে সংসার করতে দেবে না। সেসব বাদ দিন দুলাভাই। না উপমা, বাদ দেওয়া সম্ভব না। তোমার কেন মনে হলো আমি একা বাসায়, তুমি সুযোগ দিলেই তোমাকে কাছে টেনে নিব? আমি কি কখনো তোমাকে এরকম সিগন্যাল দিয়েছি, নাকি কখনো কিছু বলেছি? তোমাকে আমি নিজের ছোট বোন ভাবতাম উপমা। ওবামা চমকে ওঠে। সর্বনাশ, মনির পাল্টে দিল কেন এভাবে? ওবামার গলা শুকিয়ে আসে। রোমার আসার সময় হয়ে এসেছে। মনির নিজেই বলল, রুমা ভীষণ বোকা, সে নিজের সংসারে কালসাপ পুষতে শুরু করেছে। আজ আসুক। ওবামা উঠে দাঁড়ায়। তারপর কোনো কথা না বলে মনিরকে বাইরে দিয়ে দরজা বন্ধ করে দেয়। মনির ভিতর থেকে চিৎকার করে দরজা খোলার জন্য দ্রুত ঘটনা সাজিয়ে নেয় উপমা। রুমা আসলে যা যা বলবে সব সাজিয়ে নেয়। রুমা আসতেই উপমা কান্নাকাটি শুরু করে দেয় বোনকে ধরে। মনির ভিতর থেকে সব শুনতে পায়। উপমা কেঁদে বলল, আপা, দুলাভাই আমাকে। রুমার বুক কেঁপে ওঠে। মনির শেষ পর্যন্ত রাগে রুমার সারা শরীর কাঁপতে থাকে। মনির এতটা দুশ্চরিত্র? রুমা বাহির থেকে দরজাটা খুলতেই মনির হেসে বলল, উপমা কথা শুনছো? বিশ্বাস করনি আশা করি রুমা। আমার বোনকে অবিশ্বাস করে তোমার কথা বিশ্বাস করব আমি? তুমি এত নোংরা মনের? তুমি তাহলে আমার অবর্তমানে চিরাগং কি করে বেড়াও? আমি কার সাথে সংসার করছি? মনির হেসে বলল, আমাকে অবিশ্বাস করো না রুমা, যা ভাবছো সেসব কিছুই হয়নি। দাঁড়াও দেখাচ্ছি। উপমা রুমে এসে কথা বলতে শুরু করতেই যখনই মনিরের মনে হলো উপমার কথাগুলো অন্যদিকে যাচ্ছে, তখনই ভিডিও ক্যামেরা অন করে বালিশের উপরে রাখলো মনির উপমার অজান্তে। রুমা ভিডিওটা দেখে লাফিয়ে উঠে রান্নাঘরে যায়। উপমা সোফায় বসে মুচকি হাসছে। আজকে থেকে রুমার অশান্তি শুরু। কিচেন থেকে বটি নিয়ে এসে উপমার সামনে দাঁড়িয়ে বলল, আজকে এখানেই তোকে আমি জবাই করবে দিব, হারাম জাদি। তুই আমার সংসারে আগুন লাগাতে চাস? আমি মোটা, আমি বেডব আকৃতির, আমি আমার জামাইরে খুশি করতে পারি না? তুই পারস না? খুব পারস জামাই খুশি করতে। এই জন্যই তোর জামাই ধরে ছাইরা দিছে। নাকি বাহিরের পুরুষও খুশি করার অভিজ্ঞতা আছে তোর? উপমা কেঁপে ওঠে। মুহূর্তে উপমার চুলের মুঠি চেপে ধরে রুমার সোফা থেকে ফ্লোরে ফেলে দেয়। উপমা কান্না করতেও ভুলে যায়। তার ভাগ্য সবসময় তার সাথে প্রতারণা করে। যতবার সে অন্যকে ফাঁসাতে চেয়েছে ততবারই নিজেই ফেসে গেছে। রুমার এলোপাথারি থাপড় খেতে খেতে উপমার ঠোঁটের কোণ ফেটে গেল। উপমা উঠে দাঁড়ায়। তারপর কোনো কিছু না ভেবেই রুমার নাকে একটা ঘুষি মারে। রুমার নাক দিয়ে রক্ত বের হতে থাকে। রুমা চিৎকার করে মনিরকে ডাকে। মনির বাইরে এসে দেখে দুই বোনে একে অন্যের চুল ধরে টানাটানি করছে। ছুটে এসে মনির দুইজনকে ছাড়ায়। রুমার দিকে তাকিয়ে বলল, পাগল হয়ে গেছো নাকি? কি শুরু করছো? আমি পাগল হয়ে গেছি মনির? ও আমার বোন হয়ে কিভাবে আমার সংসার ভাঙতে চাইলো? তুমি বলো তাহলে। উপমা হিসিয়ে বলল, তুই তুই কিভাবে আমার সংসার ভেঙে দিলি? কিভাবে বল? আমি যখনই কোনো কিছু বলতাম তুই আমাকে কখনোই একটা ভালো পরামর্শ দিস নাই। তোর বুদ্ধিতে আমি আমার স্বামী ননদের সাথে দিনের পর দিন অন্যায় করে গেছি। আমার কিছুই রইল না, আমার সন্তানও হারিয়ে গেল। আমার সংসার ভেঙে দিয়ে তুই নিজের সংসার সাজিয়ে বসেছিস। আমি আগুনে জ্বলে পুড়ে যাব আর তুই সুখে সংসার করবি? আমি কিভাবে সেটা হতে দেব? মনির রুমার দিকে তাকায়। রুমা কেঁপে উঠে বলল, ও মিথ্যা কথা বলছে। আমি কখনোই ওকে কিছু বলিনি। ও তোমার সামনে আমাকে খারাপ বানাতে চাইছে। ও যে মিথ্যা কথা বলেনি সেটা আমি জানি রুমা। সংসার একটা সমঝোতার জায়গা।
এখানে সবসময় জিতে যাও বোকামি। উপমা তোমার ছোট বোন ছিল, তোমার আপন বোন। একই মায়ের পেটে তোমাদের জন্ম, তুমি বড় ছিলে। তোমার বোঝা উচিত ছিল উপমা কোনো কথা বললে ওকে বুঝিয়ে বলা, ওকে উল্টা উস্কে না দেওয়া। তুমি আগুনে ঘি ঢেলে গেছো কেন? রুমা জবাব দেয় না। রুমার নিজেরও জানা নেই এই প্রশ্নের উত্তর। কেন উপমাকে সে সবসময় উস্কানি দিয়েছে। মনির উপমার দিকে তাকিয়ে বলল, তুমি কি চাও উপমা? উপমা আনমনা হয়ে যায়, দু চোখ ভরে যায় জলে। ফুপিয়ে কেঁদে বলে, আমার এই উদ্ভাস্ত জীবন ভালো লাগছে না। আমি আমার সংসার চাই, আমার বাচ্চাটাকে চাই। আমি আমার বাচ্চার কাছে ক্ষমা চাইতে চাই। আমি অনেকের সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু সবচেয়ে বড় জুলুম করেছি নিজের সন্তানের সাথে। আমি আমার হারানো মেয়েটাকে ফিরে পেতে চাই। মনির কোমল গলায় বলল, তোমার ব্যাগ গুছিয়ে নাও। আপাতত তোমাকে আমি একটা মহিলা হোস্টেলে উঠিয়ে দিয়ে আসব। তোমার জন্য আমি পাত্র দেখব। তোমার নতুন একটা সংসার হবে। আমি নিজে দাঁড়িয়ে তোমার বিয়ে দেব। উপমা সত্যি সত্যি তৈরি হয়ে নিল। মাত্র কয়েকদিনেই এই জীবনের উপরে উপমার ঘৃণা চলে এসেছে। মনে হচ্ছে এর চেয়ে শান্তি ছিল শারমিনের গালাগালিতেই বোধ হয়। মনে মনে শপথ করে উপমা, এরপর যদি আল্লাহ তার কপালে সংসার জুটিয়ে দেয়, সেই সংসার উপমা মাটি কামড়ে পড়ে থাকবে প্রয়োজন হলে। শারীরিক মানসিক সব যন্ত্রণা সহ্য করতেই যাবে, কিন্তু সংসার ছেড়ে আসবে না কখনো। হাতের আঙুলে সময় হিসাব করে এরা। কতগুলো দিন যে কেটে গেছে, আশ্চর্য লাগে এরা। জীবন কেমন ঋতুর মতো রং বদলায়। ইশতিয়াক ইউকেতে ফিরে গেছে, প্রায় 2 মাস হয়ে গেছে। এরা অবাক লাগে, মা তাকে এখনো ওই বাসায় অ্যালাউ করেনি। সন্তানের প্রতি মা বাবার এত অকারণ ক্ষোভ থাকতে পারে এরার জানা ছিল না। এরার ভাবনার মধ্যেই সাগর এসে ডাইনিং রুমে চেয়ারে টেনে বসে। এরা ভাইকে দেখে মুচকি হেসে বলল, আপডেট কি? পছন্দ হয়েছে সবকিছু? তোর পছন্দ হয়েছে তাতেই যথেষ্ট। এরার কেমন কান্না পায়। শুধু তার জন্যই তো সাগরের সংসারটা পর্যন্ত ভেঙে গেল। সে কিভাবে ভাইয়ের সংসার না গুছিয়ে ইউকেতে পাড়ি দিবে। এরা সাগরের হাত ধরে বলল, পুরনো সেই সব ক্ষত মনে পুষে রেখো না ভাইয়া। আরে পাগল, কি বলছিস? আমি সব কিছুই মনে রাখিনি। ক্ষমা করার মতন একটা মহৎ গুণ থাকতে আমি কেন মনে ক্ষোভ ধরে রাখবো? আমার আল্লাহ ক্ষমাশীল, আর তিনি ক্ষমাশীলদের পছন্দ করেন। তাছাড়া যে আমার জীবন নেই, যে এখন আমার জন্য নন মাহারাম হয়ে গেছে, তার কথা ভেবে আমি নিজের পাপ বাড়তে যাব কেন? তাহলে তুমি রাজি? তুই খুশি হলে তোর ভাই সব করতে রাজি। ঝুমার অতীত নিয়ে তোমার মনে কোনো দ্বিধা নেই তো? না রে, আমি এসব নিয়ে ভাবছি না। আমি সবাইকে ক্ষমা করে দিতে চাই, যাতে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। এরা 2 চোখ ভিজে ওঠে। ঝুমার সাথে সাগরের বিয়ে পাকা হয়ে করেছে এরা। নীলি, লাবণী, রিমিরা নিজেদের জীবন কিছুটা গুছিয়ে নিলেও ঝুমা পারেনি। বরং ওর জীবন কেমন যেন থমকে আছে। ঝুমার বাবা নেই। 3 বোনের মধ্যে ঝুমা সবার বড়। বাকি 2 বোনও বিয়ের উপযুক্ত হয়ে উঠেছে। এরা নিজেই আগ্রহী হয়ে ঝুমার মায়ের সাথে যোগাযোগ করেছে। ঝুমার সাথে যোগাযোগ করেছে। ঝুমা নিজেই সাগরকে সবকিছু জানিয়েছে। সব জেনেই সাগর যখন রাজি হয়েছে, তাহলে এরা আর দেরি করতে চাইল না। এরা সুখবরটা দিতেই ইশতিয়াক বলল, তাহলে আর দেরি কেন এরা? কি করব তাহলে? বিয়েতে যখন ভাইজান সম্মতি দিয়েছেন, তাহলে আর দেরি কিসের? তুমি ভাবির মায়ের সাথে কথা বলে আজকে রাতেই ভাবিকে বাসায় নিয়ে আসার ব্যবস্থা করো, যেমন করে তোমাকে নিয়ে এসেছি আমি। এরা ভেবে দেখলো মন্দ হয় না তাতে। বড় করে অনুষ্ঠান করার, গোষ্ঠী শুদ্ধ মানুষ খাওয়ানোর মতো অপ্রয়োজনীয় কিছুই করার দরকার নেই। সাগর শারমিনের কাছে গেল। শারমিন সাগরের গলার আওয়াজ পেয়ে দরজা খুলল না। দরজার এপাশ থেকেই সাগর বলল, মা, আমি বিয়ে করতে যাচ্ছি। আজকে রাতেই আমার বিয়ে। তুমি আমাকে দোয়া করবে না মা? বউ আনতে যাবে না? শারমিনের বুক কেঁপে ওঠে। সাগর বিয়ে করবে? বিয়ে করলে কি বউ নিয়ে এখানে আসবে ও? শারমিনের মেজাজ খারাপ হয়ে যায়। চেঁচিয়ে বলল, বিয়ে কর না জাহান্নামে যা, তোরা ভাই বোন জানোস? আমাকে এসব বুঝতে হবে না। বিয়ে করে বউ নিয়ে এখানে না আসলেই হবে। আমি বাসা ভাড়া দিয়েছি, কারো জায়গা হবে না এখানে। সাগরের চোখ ভিজে ওঠে। মা কেন এমন হয়ে গেল? ইশতিয়াক ইউকেতে যাওয়ার সময় ইরাকে কার কাছে রেখে যাবে ভেবে না পেয়ে শারমিনের কাছে এসেছিল এরা। ভেবেছিল মা ইরাকে হয়তো আশ্রয় দিবে, অথচ পাষণ্ডের মতো শারমিন ফিরিয়ে দিয়েছে মেয়েকে। ইশতিয়াক তখন সাগরকে খুঁজে এনে ইরাকে সাগরের কাছে রেখে যায়, যতদিন না ইরাকে ইউকেতে নিয়ে যাচ্ছে। চোখ মুছে সাগর বের হয়ে যায়। মা তাকে যাই বলুক, তার দায়িত্ব মায়ের খোঁজ নেওয়া।
সাগর সেটা করেই যাবে। খুবই সংক্ষিপ্ত সময়েই এরা বিয়ের আয়োজন করে ফেলেছে। ঝুমার জন্য টুকটাক শপিংও করেছে। সাগরের কেমন জানি লাগছে, একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে সে, অথচ তার কাছে একটা কানাকড়িও নেই। সবকিছু ছোট বোনটাই করছে। সাগরের ভাবনার মধ্যেই ফোনে একটা মেসেজ আসে। সাগর চেক করে অবাক হয়ে যায়। তার অ্যাকাউন্টে এত টাকা কোথা থেকে এলো? ভাবতেই বুঝতে পারে এই কাজটা ইশতিয়াক করেছে। সাগর ইশতিয়াককে কল দিল। এত টাকা পাঠানোর কথা জিজ্ঞেস করতেই ইশতিয়াক হেসে বলল, ভাইয়া, আপনার কাছে আমি যাকে রেখে এসেছি সে আপনার জন্য বোন হতে পারে, অন্যদের কাছে সাধারণ একজন মানুষ হতে পারে, কিন্তু আমার কাছে সেই মানুষটার মূল্য অসীম। আমার হীরা আমার কাছে কোহিনূর হীরার চাইতেও মূল্যবান। তাকে এত আদর ভালোবাসে দিয়ে আগলে রাখছেন আপনি। আমি পারলে আমার বুক ছিঁড়ে খুলে সেটা আপনার পায়ের কাছে রেখে দিতাম। আপনি না রাজি হলে আমি এরাকে কার ভরসায় রেখে আসতে পারতাম এত নিশ্চিন্তে? আপনি আছেন বলে তো আমি নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারি যে ইরা সুরক্ষিত আছে। তাছাড়া আপনি যদি সম্মতি না দিতেন, আমাদের বিয়ের দিন ইরা আমাকে বিয়ে করতে রাজি হতো না। শাশুড়ি আমার কথা চাইতে ইরা আপনার সিদ্ধান্তকে বেশি মূল্য দিয়েছে। আপনার কাছে আমি সবকিছুর জন্য কৃতজ্ঞ ভাইয়া। আমি যতদিন বেঁচে আছি মনে রাখবেন, আপনার আর ভাবের দায়িত্ব আমার। জীবন আমার কাছ থেকে সবাইকে কেড়ে নিয়েছে, আপন বলে কেউ নেই আমার। সেখানে আপনি যখন আছেন, আপনার জন্য কিছু করতে দিন আমাকে। সাগর আর কিছু বলতে পারলো না। বোনের জন্য ভুল মানুষকে পছন্দ করেনি সাগর, আবারও বুঝতে পারল। ঝুমার মা, মামা, চাচা, চাচি মিলিয়ে 10-12 জন এলেন ঝুমার সাথে। ঝুমার মা কাঁদছেন। মেয়েকে তিনি পড়ালেখা করাতে চেয়েছেন অনেক, কিন্তু মেয়ে যে এরকম একটা অঘটন ঘটিয়েছে তা জানার পর থেকে রাহেলার 2 চোখের ঘুম উড়ে গেছে। মেয়ে কিভাবে বিয়ে দিবেন এই দুশ্চিন্তায় রাহেলার নাওয়া খাওয়া সব উঠে গেছে। ঝুমা নিজেও কেমন একঘরে করে ফেলেছে নিজেকে। এরকম একটা ঘটনার কথা রাহিলা বেগম কারোর সাথে শেয়ার করতে পারেননি। কারণ 2টো মেয়ে আছে আরো, তার তো বিয়ে দিতে হবে। রাহিলা বেগমের সব মুশকিলের আসান হিসেবেই এই ইরা মিটে এসেছে। কাজী অফিসের বাইরে দাঁড়িয়ে আছে উপমা। মনির আর শফিক 2 জন ছাড়া কেউ আসেনি। উপমা সবার গলার কাটা। সেই যে একটা লেডিস হোস্টেলে উঠে দিয়েছে মনির। এরপর মাঝে মধ্যেই মা কল দিতেন। মা বাবা ছাড়া কেউই যোগাযোগ করেনি। শফিক কখনো দেখাও করেনি, মাঝে মধ্যে টাকা পাঠাতো। উপমা বুঝে গেছে সবকিছুই তার অন্যায়েরই ফল। পাত্রপক্ষ আসার অপেক্ষায় ছিল উপমা। পাশে আরেকটা ফ্যামিলি বসে আছে, তাদের মেয়েও বিয়ে হবে আজকে। উপমার কান্না পায়। ওই মেয়েটার ভাগ্যগত ভালো, তার বিয়েতে তার ফ্যামিলির কত মানুষ আছে, অথচ উপমার পাশে কেউই নেই। অবশ্য যে নিজের দোষে সংসার হারা হয়েছে তার এসব আশা করা অনুচিত। একটা সিএনজি থেকে ইরা আর সাগর নামলো। ইরাকে দেখে উপমার কেমন বুক চিটচিট করতে শুরু করলো। সাগর? এক মুহূর্তের জন্য উপমার মনে হয় সাগরের সাথে কি আবার বিয়ে হচ্ছে তার। কতদিন পরে সাগরকে দেখলো। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি পাজামা, গালে চাপ দাড়ি, কেমন যেন অন্য পর মানুষ। উপমার বুকে ভীষণ ব্যথা জন্মায়। সেই ব্যথা ছড়িয়ে পড়ে উপমার প্রতিটা লোমকূপে। পাশের মেয়ে ফ্যামিলিকে ইরার দিকে এগিয়ে যেতে দেখে উপমা বুঝতে পারে আজকে সাগরেরও বিয়ে। কাঁদবে না বলেও উপমা নিজেকে আটকাতে পারে না। কেন এমন লাগছে উপমা বুঝতে পারে না। সাগরকে দেখার পর মন যেন আর কাউকে ভাবতে চাইছে না। উপমা নিজের অজান্তেই পা বাড়ালো সাগরের দিকে। মনির উপমার হাত চেপে ধরে। ছলছল চোখে উপমা দুলাভাইয়ের দিকে তাকায়। মনির মাথা নাড়িয়ে অসম্মতি জানায়। উপমা ডুকরে কেঁদে ওঠে। অথচ সেদিন ডিভোর্স পেপারে পেয়েছিল সেদিনও উপমার এরকম কষ্ট হয়নি। ইরারা ভেতরে চলে গেল। উপমা দাঁড়িয়ে রইল বাইরে। ভেতরে ভেতরে ভেঙে দুমড়ে মুচড়ে যাওয়া উপমা। কি অসহ্য যন্ত্রণা বুকে নিয়ে উপমা দাঁড়িয়েছিল তা কেবল উপমাই জানে। রাহাত এগিয়ে এসে মনিরকে বলল, সরি মনির ভাই, জ্যামে ফেঁসে যাওয়ায় দেরি হয়ে গেল। মনির উপমাকে ইশারা করলো রাহাতের বোন চাচাকে সালাম দিতে। উপমা সালাম দিল, কিন্তু কান্নার জন্য উপমার কথা স্পষ্ট বোঝা গেল না। রাহাত চমকে তাকালো উপমার দিকে। উপমার 2 চোখ জল ছলছলে আছে। কেমন মায়াবী লাগছে রাহাতের কাছে। সাগর উপমার 2 জনেরই বিয়ে হয়ে গেল 2 জন আলাদা মানুষের সাথে। উপমা ভাবে কি আশ্চর্য ব্যাপার, যার সাথে বিচ্ছেদ হয়ে গেছে তার সাথে আবার উপমার বিবাহ বার্ষিকী হবে একই দিনে। হয়তো 2 জনের জীবনে তখন নতুন মানুষ। বাড়িতে নতুন বউ এসেছে, সেই সাথে এরা বুকে করে নিয়ে এসেছে পুরনো এক দগদগে ক্ষত। উপমা
বুকের ভেতরে কেমন গভীর একটা ক্ষতর মতো চেপে বসেছিল এই মানুষটা। অনেকদিন পর দেখা হলো, অথচ ইরা কেন তাকে ক্ষমা করতে পারেনি? ইরার সাথে করা সব অন্যায়ের জন্য ক্ষমা করে দিলেও সাগরের প্রতি যে অন্যায় করেছে, সন্তানকে যেভাবে সাগরের থেকে কেড়ে নিয়েছে, তার জন্য বোধহয় কখনোই ইরা সেই মানুষটাকে ক্ষমা করতে পারবে না। ঝুমা আর সাগরের জন্য নিজের রুমটা ছেড়ে দিল এরা। 3 বেডের রুমেই, এই বাসাতেই একটা রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে। সেটাতে এতদিন ইরা আর ইশতিয়াক ছিল। এখন যেহেতু ভাই বিয়ে করেছে এবং ইরা এখানে স্থায়ীভাবে থাকবে না, আজ থেকেই এই বাসার হেড অলিখিতভাবে ঝুমাই হয়ে গেল। এই সংসার আজ থেকে ঝুমার। ইরা ঝুমাকে একজোড়া কানের দুল পরিয়ে দিল। কানে পরাতেই ঝুমা বুঝতে পারলো দুলে সোনার পরিমাণ ভালোই রয়েছে। তা না হলে এত ভারী লাগতো না তার। ইরা ঝুমার হাত ধরে বলল, আজকে তোমাদের নতুন সম্পর্ক শুরু হলো ভাবি, সেই সাথে নতুন জীবন। এই নতুন জীবনে পুরনো কোনো স্মৃতিকে মাথা তুলে দাঁড়াতে দিও না। অতীতকে দুঃস্বপ্ন ভেবে ঘুম থেকে জেগে ওঠো। নতুন করে স্বপ্ন দেখার সুযোগ আল্লাহ দিয়েছেন। আমার ভাই ভীষণ ভালো মনের মানুষ ভাবি, আমি জানি তুমিও ভীষণ ভালো। আমি তো কুটনি ননদিনী, শুধু ব্যাপার না, ইচ্ছে মতো ঝগড়া করতে পারো তুমি ইচ্ছে করলে। এই সংসারটা তোমার, আমাকে কিছুদিন থাকতে দেওয়ার আর্জি জানাই। ঝুমা ইরার হাত ধরে বলল, কি যাতা বলছিস তুই? এসব বলি আমাকে কষ্ট দিস না। আমাকে তুমি করে বলছিস কেন? তুই করে বল প্লিজ। আমার অস্বস্তি হচ্ছে, কষ্ট হচ্ছে। আরে পাগল, কষ্ট পাওয়ার কিছুই নেই, বরং এটাই সত্যি। আজ থেকে তুই আমার ভাবি, এটাই তোর সংসার। এই সংসারের প্রতিটা কোণে তোর রাজত্ব। ভেতরে যত দ্বিধা আর ভয় আছে সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে সামনে এগিয়ে যাবি। আমার ভাইকে নিয়ে ভালো থাকবি, এইটুকুই আমার চাওয়া ঝুমা। ঝুমার সাথে আরো কিছুক্ষণ কথা বলে ইরা উঠে দাঁড়ায়। রাত অনেক হয়েছে, সাগরকে ভেতরে আসতে দেওয়া উচিত। ড্রয়িং রুমে একটা সোফায় বসে সাগর আনমনা হয়ে কিছু ভাবছিল। ইরা বের হয়ে এসে সাগরকে বলল, ভাইয়া যাও, রুমে যাও, ঝুমা একা আছে। তুই ওকে তোর রুমে নিয়ে গেলি কেন? ওটা তোর রুম। আমার যা তা কি তোমার নয় ভাইয়া? নাকি আমিও তোমার কেউ নই? ইরার 2 চোখ টলমল করে। সাগর ইরার দিকে তাকায়। কেমন অভিভাবকের মতো লাগছে ইরাকে। তার ছোট বোন ইরা যেন আজ বড় বোন হয়ে গেছে। কি ভীষণ ধীর, স্থির, পরিণত। অশ্রু ভেজা 2 চোখ দিয়ে মমতা যেন ঠিকরে পড়ছে। যেই মমতা মায়ের চোখে দেখার আকুলতা নিয়ে সাগরের বুক ভারী হয়ে ওঠে, সেই মমতা আজ বোনের চোখে দেখে সাগরের মনে হলো জীবনে একটা বোন থাকা সবচেয়ে বড় ব্লেসিং। ছোট হোক বা বড়, বোনেরা কখনো সন্তানের মতো হয়, আবার কখনো মায়ের মতো। সাগর ইরার চোখ মুছে দিয়ে বলল, যা শুতে যা। সাগর কৃতজ্ঞ দৃষ্টিতে ইরার দিকে তাকায়। ইরা শুতে চলে যায়। সাগর রুমে আসতেই ঝুমা বিছানা থেকে নেমে সাগরকে সালাম করে। সালামের উত্তর দিয়ে সাগর বলল, ঝুমা, এসব সালাদ আদায় করেছেন? মাথা নাড়িয়ে ঝুমা না বলে। আসুন, আগে সালাদ আদায় করে নি, তারপর কথা হবে। ঝুমা সাগরের দিকে তাকায়। একগাল দাড়ি, লম্বা চুল, শান্ত মুখচ্ছবি। এই মানুষটার দিকে তাকাতেই ঝুমার অশান্ত মন শান্ত হয়ে ওঠে। দুজন এশার নামাজ পড়ে নেয়, সেই সাথে পরে শুকরানা নামাজ। নামাজ শেষ করে ঝুমা বিছানায় উঠে বসে। সাগর আলমারি থেকে ইরা রেখে যাওয়া বাক্সটা হাতে নিয়ে ঝুমার সামনে বসে। ঝুমার হাতে বাক্সটা তুলে দিয়ে বলল, এটা খুলে দেখেন। কি আছে? আমি জানি না ঝুমা, আমার ছোট বোনটা সবকিছু অ্যারেঞ্জ করে রেখেছে কিভাবে যেন। সে জানে তার ভাইয়ের শূন্য পকেটে দ্বিতীয়বারের মতন নতুন জীবন শুরু করেছে, তাই ভাইকে কোনো লজ্জায় ফেলতে চায়নি। বাসর রাতে বুক উপহার দেওয়ার প্রচলন আছে, এটা আপনার উপহার। ঝুমা বক্সটা খুলল। ভিতরে ঝলমলে হীরের দুটি ছড়াচ্ছে। ঝুমার গলা শুকিয়ে যায়। এত দামি গিফট! সাগর ঝুমার দিকে তাকিয়ে বলল, রাগ হচ্ছে আপনার? আপনার স্বামীর এত বড় সামর্থ্য হয়নি, বোনের দেওয়া উপহার আপনাকে দিচ্ছে বলে কষ্ট পাচ্ছেন? না, মোটেও তেমন কিছু মনে হচ্ছে না। বরং মনে হচ্ছে যে মানুষটা আমার জন্য এত ভেবেছে, আপনার জন্য ভেবেছে, আমার এলোমেলো হয়ে যাওয়া জীবনটাকে নতুন করে সাজিয়ে দিয়েছে, তার জন্য আমি কতটা করতে পারবো আমার দ্বারা, যাতে তার কখনো কোনো অসম্মান না হয়। আমি যাতে
তার কষ্টের কারণ না হই। সাগরের ভীষণ ভালো লাগলো এরকম কথা শুনে। ঝুমার হাত ধরে বলল, আপনার কাছে আমার আরো একটা অনুরোধ আছে ঝুমা। আমার মা একটু অন্যরকম একজন মানুষ। মা যেমনই হোক সন্তানটাকে ফেলে দিতে পারে না। আল্লাহর আদেশের বিরুদ্ধে যাই, সেই আদেশ ব্যতীত মায়ের সব আদেশ মানতে বলে আমাদের ধর্ম। আমি আপনাকে বলছি না আপনি গিয়ে আমার মায়ের পায়ে পড়ে থাকবেন। আমার দায়িত্ব আমার মায়ের খেদমত করা, আপনার না। আমি চাইবো আপনি তাকে একটু সম্মানের চোখে দেখুন। মা যদিও আমাদের সাথে থাকবেন না, তবুও যদি কখনো থাকেন তখন। আপনি নিশ্চিত থাকতে পারেন, আমার দ্বারা ওনারা কেউ কখনো অসম্মানিত হবেন না। সাগর পকেটে হাত দিয়ে একটা নাকফুল বের করে। ঝুমার নাকে থাকা আগের নাকফুলটা খুলে নিজের আনা নাকফুলটা পরিয়ে দিয়ে বলল, আমার এতটুকু সামর্থ্য ছিল ঝুমা, আপনি কিছু মনে করবেন না প্লিজ। ঝুমার 2 চোখ ভিজে ওঠে। সাগরের হাতে হাত রেখে বলল, আপনি আমার জীবনের কি তা কেবল আমি আর আমার আল্লাহই জানে। আমার অতীতের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। যেহেতু আপনার হক আমি নষ্ট করেছি, আপনার কাছে ও আমি ক্ষমাই চাই। আমার মনে এসব নিয়ে বিন্দুমাত্র আফসোস নেই ঝুমা। আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিক। আমার জন্য চক্ষু শীতলকারী নেককারী স্ত্রী হিসেবে আল্লাহ আপনাকে কবুল করে নিক। যে বন্ধনে আজকে আবদ্ধ হয়েছে দুজনেই, সেই বন্ধন যেন জান্নাতুল ফেরদৌসেও যেন থাকে আমাদের। জান্নাতেও যেন আপনার সাথে আমার সাক্ষাৎ হয়। সাগর ঝুমার হাতে আলতো করে চুমো খেল। ঝুমার নিজেকে ভীষণ হালকা লাগতে লাগে। সাগরের উষ্ণ আলিঙ্গনে ঝুমার বুকের ভেতরে সুখ পাখি ডানা ঝাপটায়। রাহাত উপমাকে নিয়ে বাসায় এসেছে। রাহাতের মা রাবেয়া প্যারালাইজড মানুষ, বিছানাতেই সে বন্দি। ভেতরে ঢুকতেই ছোটা বুয়া হাবুর মা এসে একরাশ বিরক্তি নিয়ে বলল, উপমা এদিক ওদিক তাকায়। পুরো বাড়িতে অযত্নের ছাপ ফুটে উঠেছে। দেয়ালে মাকড়সার ঝুল, জানালার ধুলো ময়লা, বেডশিট ময়লা হয়ে আছে, এলোমেলো হয়ে আছে রাবেয়ার রুম। সবই আছে কিন্তু কিছুই তার জায়গা মতো নেই। রাহাত হাবুর মাকে বলল, আপনার ভাবিকে আমার রুমে নিয়ে গিয়ে বসান, আমি সব পরিষ্কার করে আসছি। হাবুর মা উপমাকে বলল। উপমা শান্ত গলায় বলল, আপনি যান আপা, আমার সমস্যা হবে না। হাবুর মা চলে গেল। উপমা রাবেয়া বেগমের রুমে ঢুকলো। ভীষণ বাজে গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। শাড়ির আঁচল নাকে চাপতে যেতে উপমা নিজেকে ধিক্কার জানায়। রাহাত তো দাঁড়িয়ে আছে, ওই ওর তো গন্ধ লাগছে না, সে কেন ঘৃণা করবে? কানে বাজলো চণ্ডীদাসের বলা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। রাহাতকে উদ্দেশ্য করে উপমা বলল, আপনি রুমে যান, আমি দেখছি আম্মাকে। রাহাত চমকে তাকালো উপমার দিকে। একটা স্বাক্ষর দিয়ে এই মেয়েটা তার হয়ে গেছে, তার মাকে আম্মা বলে রাখছে। কি চমৎকার একটা ব্যাপার। রাহাত আমতা আমতা করে বলল, অসুবিধা নেই, আমি নিজেই করেছি সবকিছু এতদিন ধরে, আমি পারবো। তুমি সবে এসেছো, আজ থাক। আমার কোনো সমস্যা হবে না, আপনার সাথে জীবন জড়িয়েছি মানে আপনার যা আছে সব আমার, সুখ দুঃখ দায়িত্ব সব কিছু। আপনি যান, আম্মাকে আপনার চাইতে আমি সহজভাবে হ্যান্ডেল করতে পারবো। রাবিয়া কান্না ভেজা গলায় চিচি করে বলল, ও বউ, তুমি আইসাই আমার হাগামোতার হাত দিও না, আমার পোলারে করতে দাও, তোমার কষ্ট হইব। উপমার কান্না এলো। স্বামীন কি কখনো ওকে এরকম মায়া করে কথা বলেছে? পরক্ষণে উপমার মনে হলো, তার মনে কি কখনো শারমিন ইরার জন্য বিন্দু পরিমাণ আন্তরিকতা ছিল? সে ইরার কত সর্বনাশ করতে চেয়েছে। লজ্জায় অনুশোচনায় উপমার হাত পা জমে গেল যেন। নিজেকে সামলে নিল উপমা। অতীতের সেই সব অনুশোচনাই তাকে কঠিন শিক্ষা দিয়েছে। রাহাতের মায়ের এই অবস্থা জেনেই উপমা রাজি হয়েছে বিয়েতে। রাহাতের রুমে চলে এলো। উপমা শাশুড়ির বিছানার ময়লা কাঁথাটা সরিয়ে রেক্সিনটা ডিসইনফেক্টেড দিয়ে পরিষ্কার করে আরেকটা নতুন কাঁথা বিছিয়ে দিল। রাবেয়াকে ক্লিন করে পোশাক পাল্টে দিল। রাবেয়া উপমার হাত ধরে বলল, আমার পোলারে নিয়ে অনেক সুখে থাইকো মা। উপমা রাবেয়ার হাত ধরে বলল, শুধু আপনার ছেলে কেন, আপনাকে সাথে নিয়েই আমরা ভালো থাকবো আম্মা। রাহাত উপমার ব্যবহারের সাথে উপমার ব্যবহারের শোনা কথাগুলো কিছুতেই মেলাতে পারছে না।
উপমা দুলাভাই রাহাতের কাছে কোনো কিছুই গোপন করেনি। সব শুনেও রাহাত রাজি হয়েছে, কারণ সে উপমাকে একদিন দূর থেকে দেখেছে। কে জানে কেন সেদিন উপমার ভীত অসহায় মুখের দিকে তাকিয়ে রাহাতের মায়া লেগেছিল। রাহাতের নিজেরও বয়স কম হয়নি, কিন্তু বিয়ে করার জন্য মেয়ে পাচ্ছে না। এরকম অসুস্থ শাশুড়ির কথা শুনলেই সবাই নাচক করে দেয়। বিরক্ত হয়ে রাহাত বিয়ে না করারই সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত বদলায় তার উপমাকে দেখে। এমন শ্যামবর্ণ মায়াবী মুখের একটা মেয়েকে কিভাবে রাহাত অগ্রাহ্য করবে? উপমা সবকিছু সেরে রুমে এসে রাহাতের সামনে দাঁড়াতেই রাহাত বলল, বসো। উপমা বসলো। রাহাত নিজের ভেতরের এই কৌতূহল চেপে রাখতে না পেরে উপমাকে জিজ্ঞেস করলো, দুলাভাই আমাকে তোমার সম্পর্কে সবকিছু বলেছে উপমা, কিন্তু এই বাড়িতে আসা মাত্রই তুমি আমার মায়ের প্রতি যে ভালোবাসাটুকু দেখিয়েছো, এটা দেখার পর আমার মনে হচ্ছে তোমার সম্পর্কে যা বলেছে ওরা সব ভুল। আমি ভীষণ ইনোসেন্ট একজন মানুষ। লজ্জায় উপমা কুকড়ে যায় এই কথা শুনে। ইনোসেন্ট? মনে মনে ভাবে উপমা, সে কত বড় শয়তান ছিল তা তার চাইতে ভালো কি আর জানে। নিজের পেটের সন্তানকে সে নিজের স্বার্থের জন্য শেষ করে ফেলেছে। কিভাবে রাহাত তাকে ইনোসেন্ট ভাবে? উপমার ভেতরটা অনুশোচনায় যন্ত্রণায় দগ্ধ হয়ে যায় মুহূর্তে। কেন সে এত জুলুম করেছে সবার উপরে? সবার উপরে জুলুম করতে গিয়ে সবচেয়ে বড় জুলুম নিজের উপরেই করে ফেলেছে। তা আজকেই এই ভীষণভাবে টের পেল উপমা। ভরা নদীর মতো উপমার দুই চোখ ভিজে উঠল। কান্না ভেজা গলায় বলল, আমাকে এত ভালো ভাববেন না। আমাকে ভালোবাসা দিয়ে আগলাতে যাবেন না, আমাকে কষ্ট দিবেন। আমি কারো ভালোবাসার যোগ্য না। আমি অতীতে অনেক অন্যায় করেছি আমার আশেপাশের সবার ওপর, অথচ সবাই আমাকে ভালোবেসেছে। কি ভীষণ নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে সবাই, আমি কাউকে ভালোবাসতে পারিনি। রাহাত এগিয়ে এসে উপমার চোখের পানি মুছে দিয়ে বলল, কেঁদো না, ভুল সবাই করে, কিন্তু নিজের ভুল কয়জনে বুঝতে পারে? নিজের ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় ব্যাপার। অতীতকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। আমরাও আমাদের ভবিষ্যৎ আর বর্তমান নিয়ে ভাববো, দেখবে আমরা খুব ভালো থাকবো। উপমা রাহাতের দিকে তাকিয়ে রইল। মন বলল, সন্ধ্যায় যাকে দেখে এসেছে তার ছবি এই মন থেকে কিভাবে মুছবে? তাকে মনে নিয়ে কিভাবে রাহাতের সাথে সুখী হবে সে? কেন দেখা হলো আজ? শায়লা মারা যাওয়ার পর সবচেয়ে বেশি বিপাকে পড়েছে লীনা। তার জীবনটা যেন কোনো গোলক ধাঁধায় আটকে গেছে। লীনা এই জগৎ সংসারের কিছুই জানে না, কিছুই বোঝে না। সে জানতো তার মা আছে, তার ডেইলি রুটিন, তার মা মারা যাওয়ার ব্যাপারটা লিনার জন্য যতটা কষ্টের ছিল, তার চাইতে বেশি ক্ষতি করেছে লিনার শরীরে। আকস্মিক এই ঘটনা লিনার উপরে এত কঠিন প্রভাব ফেলবে লিনা ভাবেনি। লিনার শরীর খারাপ হওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই, এটা ধীরে ধীরেই হয়েছে, যেন কেউ চুপচাপ ভেতর থেকে সব স্ক্রু ঢিলা করে দিয়েছে। 3 মাস পার হয়ে গেছে, ক্যালেন্ডার বলছে সময় গেছে, কিন্তু লিনার শরীর তা মানে না। সকালে ঘুম ভাঙতেই প্রথম যে জিনিসটা সে খেয়াল করে সেটা শোকটা, ওর পা। বিছানা থেকে নামার সময় মেঝে যেন ঠিক জায়গায় থাকে না। পা রাখতেই হাঁটু কেঁপে ওঠে, শরীর একপাশে হেলে পড়ে। দেয়ালে হাত না রাখলে সে পড়ে যাবে, এই ভয়টা এখন আর ভয় না, বাস্তবতা। সে জানে কোনো দিন খারাপ হবে। যেদিন বুকটা অকারণেই ভারী লাগে, যেদিন নিঃশ্বাসটা ঠিক মতো ঢুকে বের হয় না, সেদিন পা আর ও অবাধ্য হয়। হাত কাঁপে, আঙুল শক্ত হয়ে আসে, নিজের নামটা লিখতেও সময় লাগে। তারপর সে হাঁটতে গিয়ে হঠাৎই থেমে যায়। শরীর আর এক কদমও এগোতে চায় না। রাতে ঘুম ভাঙে অদ্ভুত একটা অনুভূতিতে, যেন কেউ তাকে দম আটকে ধরে রেখেছিল। হঠাৎ সে ছেড়ে দিয়েছে। সে উঠে বসে, বুকের উপরে হাত রেখে আল্লাহর নাম নেয়। নাম নিতে নিতেই মনে পড়ে যায় ইরার কথা। ইরা, এই নামটা এলেই তার শরীরের ভিতরে অন্যরকম একটা ব্যথা ওঠে। শোকের ব্যথা না, লজ্জার, ভয় আর অপরাধ বোধ মিশে থাকা এক ধরনের জ্বালা। ইরার সাথে সে যা করেছে সেটা ভাবলে নীলার সারা শরীর আরো জমে যায় যেন। বন্ধুত্বের মুখোশ পরে সে কি জঘন্যভাবে ওর ক্ষতি করার চেষ্টা করেছে, সব মনে পড়লে নীলার হাত ঘেমে যায়।
বুকের ভেতরে ধক করে ওঠে। সে তখনই ভাবে এই অসুস্থতা কি আসলে রোগ নাকি শাস্তি। ডাক্তারের কথা তার মনে পড়ে, নার্ভ, ট্রমা, ভয়, সব শব্দ। কিন্তু লিনার কাছে সেগুলো ফাঁকা লাগে। মনে হয় সব তার পাপেরই শাস্তি। যাদের কথা মতো লিনা এসব করেছে তাদেরকেও আল্লাহ শাস্তি দেননি, নিয়ে গেছেন। কি ভয়াবহ ছিল সেই মুহূর্ত। লিনার দম বন্ধ হয়ে আসে। চোখের উপরে স্পষ্ট ভেসে ওঠে ইকবালের শায়লাকে গুলি করা। লিনার জন্য আর কেউ রইল না এই দুনিয়াতে। লিনা টলমলে পায়ে হাসিব শেখের রুমে আসে। লিনা জানে এই মানুষটা তার কেউ না, সেও এই মানুষটার কেউ হয় না। তবুও এই অনাত্মীয় মানুষটা ছাড়া লিনার আর আপন বলে কেউ নেই। হাসিব শেখের মুখের দিকে তাকিয়ে লিনার মনে হলো হাসিব শেখের বয়স যেন 10 বছর বেড়ে গেছে। প্রতিদিনই হাসিব শেখকে আগের দিনের চাইতে একটু বেশি বৃদ্ধ লাগে। মন ভেঙে গেলে মানুষের শরীর কি আর শক্ত থাকে? হাসিব শেখ লিনার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলেন। লিনা খানিকক্ষণ চুপচাপ বসে রইল। ভেতরে দম বন্ধ হওয়া অনুভূতি লিনাকে নিঃশ্বাস নিতে দিচ্ছে না। হাসিব শেখ কিছুক্ষণ ভেবে বললেন, আমি আমার যত জায়গা সম্পত্তি একটা বৃদ্ধাশ্রমে সব ডোনেট করে দিতে চাচ্ছি। অবশ্যই তোমাকে মোটা একটা অ্যামাউন্টের টাকা দিয়ে যাব। এই বাড়িটাও ভেঙে ফেলা হবে। আমি কোথায় থাকবো? তুমি তোমার জন্মদাতা পিতাকে চিনো, এরপর আমার বলা দেওয়ার কিছু নেই। লিনার ইচ্ছে করলো হাসিব শেখের পা ধরে চিৎকার করে কিছু সময় কান্না করতে। সব জানে লিনা, অথচ এমন গোলক ধাঁধায় তার জীবন আটকে গেছে। সে কাউকে কিছু বলতেও পারবে না। এই জীবনে মা ছাড়া কারোর আদরই লিনা পায়নি। মা তাকে এতগুলো বছর ধরে বুকের ভেতরে আগলে রেখে বড় করেছেন। শায়লাও জানতো সে ছাড়া তার লিনার কেউ নেই। আজ শায়লা নেই, সেই সাথে লিনার জীবনও শেষ হয়ে গেল। ডাক্তারের কাছে যেতে হবে আজ লিনা। সিদ্ধান্ত নিল একবার তার জন্মদাত্রার মুখোমুখি হবে, সম্ভব হলে আজকেই। সেই ভেবে লিনা বের হলো। লিনা সেই মানুষটাকে চেনে, তার বাড়িও চেনে। কামরুল হাসানের গাড়ি গেটের সামনে আসতেই লিনা সামনে দিকে দিয়ে দাঁড়ায়। কামরুল হাসান লিনাকে দেখে চমকে ওঠেন। এই মেয়েটা এখানে? ড্রাইভার তার দিকে তাকাতেই তিনি গাড়ির দরজা খোলার ইঙ্গিত দেন। বের হয়ে লিনাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি এখানে কেন? লিনা কামরুল হাসানের দিকে তাকায়। ছোটখাটো একজন মানুষ কামরুল হাসান। লিনাও তার মতোই হয়েছে। ইকবাল ইশতিয়াকের মতো এত লম্বা হয়নি। লিনার ঠোঁট কাঁপে অভিমানে, গলা বুঝে আসে কান্নায়। কামরুল হাসান বিরক্ত হয়ে তাকান লিনার দিকে। এমনি কিসের জন্য এলো? লিনা ধরা গলায় বলল, আমি আপনার কাছে এসেছি। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত বা কার কাছে যাওয়া উচিত। আমার তো কেউই নেই এই দুনিয়ায়। তো আমি কি করব? আমার কাছে কেন এসেছো? আমি তোমার কেউ না, এটা মাথায় রেখো। লিনা বিস্মিত হয়ে তাকিয়ে বলল, আপনি আমার কেউ না। কামরুল হাসান এদিক ওদিকে তাকিয়ে গলা নামিয়ে বলল, লিসেন লিসেন তোমার মা সাইলা একজন প্রফেশনাল পজিটিভ ছিলেন। সে আমার সাথে বেডে গিয়েছে নিজের বিজনেস ডিল ফাইনাল করতে। সেখানে কোনো কমিটমেন্ট ছিল না। আমি তার সঙ্গ উপভোগ করতাম, কিন্তু আমার কোনো সন্তান চাইনি তার গর্ভে। আমার ওয়াইফ আছে, আমার 2 মেয়ে আছে, তাদের বাইরে আমার কোনো সন্তান নেই। তুমি একান্তই সাইলা। নেক্সট টাইম আর কোনো কারণে আমার সামনে আসবে না। আমার ব্যাকগ্রাউন্ড জানো নিশ্চয়ই। মাটির সাথে মিশিয়ে দিতেও দ্বিতীয়বার ভাববো না আমি। নাও গেট আউট। লিনা অপলক তাকিয়ে থাকে। অভিযোগ জানানোর জায়গা লিনার নেই। কি অদ্ভুত ভাগ্য তার। কামরুল হাসান ভেতরে চলে গেলেন। এই মেয়েটা দ্বিতীয়বার আসলে এর একটা ব্যবস্থা করতে হবে তার। আগামী নির্বাচনে তিনিও দাঁড়াবেন, সুতরাং কোনো কেচ্ছা কাহিনী বের করার সুযোগ কাউকে দিবেন না। লিনা পা ফেলতে পারছে না। লিনার রোগটা অদ্ভুত, ফাংশনাল নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এমন রোগের নাম লিনা জীবনে শোনেনি, অথচ সেই রোগ বয়ে বেড়াতে হচ্ছে তাকে। লিনা পা টেনে গাড়ি পর্যন্ত নেমে
থেকে নামতে পারলো না। ডান পাশে যেন অসাড় হয়ে গেছে এক মুহূর্তেই। লিনার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসে, যেন কোনো ঘন অন্ধকার ধেয়ে আসছে তার দিকে। লিনা দিশেহারা হয়ে যায়। খুব শক্ত করে আঁকড়ে ধরার মতো একটা মানুষ নেই লিনার জীবনে। ড্রাইভার ছুটে এসে লিনাকে ধরে। আপন মানুষ হারিয়ে গেলে পর মানুষ এভাবে আপন হয়ে ওঠে মনে হয়। লিনার বুকের ভিতরে হাহাকার করে। কেউ নেই তার। এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে কোটি কোটি মানুষ থাকলেও তার কেউ নেই, আর তার জন্য সে নিজেই দায়ী। এটা লিনা জানে। সিটে হেলান দিয়ে লিনা ড্রাইভারকে জিজ্ঞেস করলো, কাকা, তুমি কি ছোট ভাইয়ের বউ কোথায় থাকে সেটা জানো? ড্রাইভার চমকে ওঠে। লিনা নিজেও চমকায় নিজের প্রশ্ন শুনে। ছোট ভাইয়ের বউ? এটাকে কি লিনা কখনো ভাইয়ের বউ হিসেবে মেনে নিয়েছে? না তো। তাহলে আজ যখন এই ধরায় তার আপন কেউ নেই, তখন মন কেন ইরাকে ভাইয়ের বউ বলে ভাবছে? তবে কি সে আশ্রয় খুঁজছে? লিনা চোখ বন্ধ করে, তারপর অস্ফুট স্বরে বলে, থাক কাকা, আমাকে বলো না, কখনো বলো না। শারমিনের কোমর ভেঙেছে সাগরের বিয়ের প্রায় 25 দিন পর। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে এই অঘটন ঘটিয়েছে। হাসপাতালে 15 দিন থেকে যেদিন রিলিজ দেওয়া হলো, ইরা অ্যাম্বুলেন্স নিল। গাড়ি থামার পর শারমিন অবাক হয়ে বলল, তোরা আমাকে এখানে নিয়ে এলি কেন? সাগর নিজেও বুঝতে পারছে না ইরার কাণ্ড কারখানা। ইরা ইশারায় ভাইকে চুপ থাকতে বলে মাকে বলল, তোমাকে তোমার বাড়িতে আনবো না, কোথায় নিব? এখানে আমার সেবা যত্ন করবে কে? তোমার ভাড়াটিয়ারা আছে মা, তারা করবে। শারমিন বিরক্ত হয়ে যায় ইরার কথা শুনে। বিয়ের পর কি এই মেয়ের মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি আবল তাবল বকছিস? ওরা আমার কেউ হয়? ওরাই তোমার আপন মা। ওরা তোমার বাসায় ভাড়া থাকে, তোমাকে টাকা দেয়, তোমার কাছে তো যে টাকা দিতে পারে সেই আপন হয়। তাহলে ওরাই তো তোমার সবচেয়ে বেশি আপন মা। আমি আর ভাইয়া তো তোমার কেউ না। শারমিন বুঝতে পারলো ইরার কথার মানে। বুঝতে পেরে লজ্জা পেয়েও জোর গলায় বলল, অনেক বড় বড় কথা বলতেছিস তুই। কি হবে তোরা না দেখলে আমাকে? আমিও তো এটাই বলছি মা, আমরা না দেখলেও তোমার কিছুই হবে না। আমাদের যেটুকু করার ছিল আমরা করেছি। ভাইয়া চলো এবার। শারমিন ভেবেছিল জোর গলায় কথা বলে সবাইকে চুপ করিয়ে রাখবে, কিন্তু ইরার কথাই বুঝতে পারলো সে ভুল ভেবেছে। ইরাকে শারমিনের বিশ্বাস হয় না। ইরা চলে যাবে তিনি বুঝে গেছেন। উপায় না পেয়ে কাঁদো কাঁদো গলায় সাগরকে ডেকে বললেন, বাবা, তুইও আমাকে এভাবে ফেলে রেখে যাবি? আমি জানি আমি অন্যায় করেছি। আমি তো তোদের মা। আমার থেকে দূরে চলে গেলে আমার কি হবে? সাগর ইরার দিকে তাকায়। ইরার হাসি পায়। দুনিয়ার সবাই শেষ পর্যন্ত সবটা বুঝতে পারে, কিন্তু সবাই শেষ হলে কেন বোঝে? এই ভাবনা যদি শারমিনের আগে হতো, কি ক্ষতি হতো? ইরা শারমিনের দিকে তাকিয়ে সাগরকে বলে, মাকে তুমি তোমার কাছে রাখতেই পারো ভাইয়া, কিন্তু দেখো ওনার কোনো কিছু নিয়ে কোনো বাড়াবাড়ির জন্য ভাবিকে যাতে সাফার করতে না হয়। মায়ের দিকে তাকিয়ে বলল, ভাবিকে অন্তত শান্তি দিও। নিজের সন্তানের সাথে যা করেছো পরের মেয়েটার সাথে তেমন করতে যেও না। তার কোনো ঠেকা নেই তোমার সেবা করার। সে যেটুকু করবে সেটুকু তোমার অতিরিক্ত পাওয়া। তাই সেটাকে বাধ্যতামূলক ভেবে তাকে ক্ষত বিক্ষত করো না মা। সবাই সবকিছু সবসময় সহ্য করতে পারে না। এবার অন্তত নিজেকে বদলাও। ছেলের বউকে নিয়ে ভালো থাকো। শারমিন চুপ থেকে কিছুক্ষণ পর জিজ্ঞেস করে, তুই থাকবি না আমাদের সাথে? তোর জামাই তো দেশে নাই এখন। ইরার মুখ শুকিয়ে যায়। সন্তানের কোনো খুশির মুহূর্ত, কষ্টের মুহূর্ত সে আবার সবার আগে নিজের মায়ের সাথেই শেয়ার করে। অথচ তার এমন মা, যার কাছে কখনো কিছু বলতে পারেনি। সে নিজের লোভের জন্য সন্তানের বিপদের সময়ও তাকে কাছের জায়গা দেয়নি। সাগর বলল, আর 3 দিন পরেই ইরা চলে যাবে মা। ইউএস চলে যাবে ওর হাজবেন্ডের কাছে। শারমিন মেয়ের দিকে তাকায়। ইরার চোখ ভিজে উঠেছে। ইরা অন্যদিকে তাকিয়ে বলল। শারমিন আর কিছু বলল না। অসুস্থ না হলে হয়তো এখনো সে ছেলে মেয়েদের কাছে ফিরতো না, কিন্তু আজকে শারমিনের মনে হচ্ছে কিছুটা বাড়াবাড়ি করে ফেলেছেন তিনি। মনে হলেও কাউকে কিছু বলতে পারলেন না। ঢাকার রাতটা সেদিন অদ্ভুত রকমের ভারী ছিল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরটা আলোয় ভরা, তবু ইরার বুকের ভেতরে কেমন অন্ধকার জমেছিল।
এটাই ইরার জীবনের প্রথম বিদেশ যাত্রা। শুধু বিদেশ নয়, জীবনের পরিচিতি সব কিছু ছেড়ে চলে যাওয়া। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচুর আলো ছিল, মানুষ ছিল, শব্দ ছিল, কিন্তু ইরার কাছে সবকিছুই যেন কাচের দেয়ালের ভেতরে আটকে থাকা দৃশ্যের মতো লাগছিল। শব্দ আছে কিন্তু স্পষ্ট না, আলো ঝলমল করে কিন্তু উষ্ণতা দেয় না। ইরা শক্ত করে নিজের হাতের ব্যাগটা ধরেছিল। ব্যাগটার ভেতরে পাসপোর্ট, বোর্ডিং পাস। বাংলাদেশে ইরার আজকে শেষ দিন। এরপর কি আর কখনো এই দেশে ফিরবে ইরা? ইরা জানে এটাই শেষ বিদায় ইরার। এরপর যুগের পর যুগ কেটে যাবে, এই দেশে ফেরা হবে না। কত আঘাত, কত ক্ষত বুকে নিয়ে যাচ্ছে ইরা, তে কেবল ইরার আল্লাহই জানেন। বাসা থেকে বের হওয়ার সময় ইরা শারমিনের কাছে বিদায় নিতে গিয়েছিল। শারমিন শয্যাশায়ী, তবুও গলার জোর কমেনি। বিছানায় পড়ে মেজাজ আরো বেশি তিরিক্ষি হয়েছে। গত রাতেও শুনেছে রুমে থেকে ইরা সাগরকে চাপা গলায় বলছে বেশি ঝামেলা করলে যাতে তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। শারমিন এই কথা শুনে একটু চুপ হয়েছে। সাগর আজকাল বোনের পরামর্শই মেনে চলে। কে জানে, হয়তো রেখেও আসবে। যদিও শারমিন জানে না, এরা কথাগুলো শারমিনকে শোনাতেই বলেছে, যাতে শারমিন একটু ভয় পায়, অযথা ঝামেলা অশান্তি না করে। ইরাকে দেখে শারমিনের একটুও মায়া লাগেনি, বরং কেন জানি বিরক্তকরই লাগছিল। ইরা অবশ্য শারমিনের সাথে খুব একটা কথা বলতে চেষ্টাও করেনি। শারমিন যে তার উপরে প্রসন্ন না তা এরা জানে, তবুও যেই মা জন্ম দিয়েছে তাকে এরা অগ্রাহ্যও করতে পারে না। এরা কিছুক্ষণ চুপ করে বসে রইল শারমিনের বিছানার পাশে। দুজনেই চুপচাপ। এরার ইচ্ছে করছে শারমিনকে একবার একটু শক্ত করে জড়িয়ে ধরে, কিংবা শারমিন একবার তার মাথায় হাত বুলিয়ে দিক। বলা হয়ে ওঠেনি তা। আর শারমিনকে উঠে দাঁড়িয়েছে ইরা, বলল, আমি চলে যাচ্ছি মা, নিজের খেয়াল রেখো। ভাইয়া ভাবির সাথে মিলেমিশে থেকো। মনে রেখো, আমি তোমার নিজের মেয়ে হয়েও তোমার কার্যক্রমের জন্য তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। ভাবি কিন্তু পরের মেয়ে, তুমি তাকে বুকে টেনে নিলে সেও তোমাকে মাথায় তুলে রাখবে। দিন দিন কিন্তু তোমার বয়স বাড়ছে, শরীরে শক্তি কমছে, তাই নিজের ভালোর কথা ভেবে হলেও ভাবির সাথে ভালো ব্যবহার করো। শারমিন উত্তর করে না, জ্ঞান দিতে আসছে, যেন শারমিনের জ্ঞান নেই। তবে এই কথাটা শারমিনের মনে ধরলো খুব করে। তার নিজের ভালোর জন্য হলেও নিজের আচরণ সংযত করতে হবে, নয়তো এরা পরে সত্যি বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে। শারমিনের রুম থেকে বের হয়ে এরা অঝরে কান্না শুরু করে দেয়। অথচ কথা ছিল কন্যার দেশ থেকে ছেড়ে যাওয়ার সময় মা তাকে বুকে জড়িয়ে রাখার কথা। কথা ছিল মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেওয়ার। কিন্তু সেই সব কিছুই ইরার ভাগ্যে জুড়ল না। ইরার ফোন বেজেই চলেছে। ইশতিয়াক প্রতি ঘন্টায় ঘন্টায় কল করে ইরাকে। একটু পর ইরা বের হয়ে যাবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এরা কল রিসিভ করে কান্না চেপে কথা বলতে গেল। 1000 মাইল দূরে থেকেও ইশতিয়াকের মনে হলো ইরার বোধ হয় বুক ভেঙে কান্না আসছে। এই যন্ত্রণা ইশতিয়াকের চাইতে ভালো আর কে জানে। বাবাকে ছেড়েছিল তখন তো তারও একই অনুভূতি হয়েছিল। ছোট্ট বুকটা কত বিক্ষত হয়ে গিয়েছিল। ইশতিয়াক নরম সুরে বলল, ইরাবতী, আমি আছি তো। বুকের ভেতর যত কথা জমিয়েছ সেসব আমি সরিয়ে দেব। তোমাকে আমি এত বেশি ভালোবাসি যে এই পৃথিবীর কারো বিন্দু পরিমাণ ভালোবাসার প্রয়োজন তোমার জীবনে হবে না। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা এরা। ইরা জবাব দিতে পারল না। হঠাৎ করেই মনে পড়তে ইরা বলল, আপনাকে না জানিয়ে আমি একটা কাজ করেছি। কি কাজ? আপনাকে না জানিয়ে আমি আসলে আপনাদের শেখ ভিলায় গিয়েছিলাম। গিয়ে দেখি আব্বা নেই। আপনি কি একবার ওনার সাথে... প্লিজ ইরাবতী, চেঞ্জ দিস টপিক। হাসিব শেখের জন্য এই পৃথিবীর সব রকম শাস্তি কম হয়ে যাবে। তার মানসিক যন্ত্রণায় হবে তার সবচেয়ে বড় শাস্তি। যে অন্যায়ের জন্য আমি আমার মাকে ত্যাগ করেছি, সে একই অন্যায় করা মানুষটাকে আমি কখনো আপন করে নেব না। আমার জীবনে ওনার কোনো ছায়া ইহকালে আর পড়বে না। আমি কষ্ট পেয়েছি ইরাবতী, ভীষণ কষ্ট পেয়েছি। ইরা চুপ করে রইল। ওই বাড়িতে এখন আর কেউ থাকে না। লিনা হাসপাতালে ভর্তি, হাসিব শেখ বৃদ্ধাশ্রমে। সবকিছু কেমন এলোমেলো, ছন্ন ছাড়া। কোটি কোটি টাকার মালিক হয়েও তাদের জীবনে কেউই নেই। জীবনের সুখ মূলত কোথায়? বাইরে উবার চলে এসেছে। এরা ভাবির থেকে বিদায় নিয়ে বের হলো। এয়ারপোর্টে এসেছে অনেকক্ষণ হয়েছে। এরা দুই পা যেন পাথরের মতো ভারী। সাগর জিজ্ঞেস করলো,
কিছু বাদ পড়লো কি? ভালো করে চেক করে নিয়েছিস? হ্যাঁ ভাইয়া, সব নিয়েছি। পাসপোর্টটা ব্যাগে রেখেছিস তো? হ্যাঁ ভাই। ইরার গলা স্বাভাবিক রাখার চেষ্টা করছিল, কিন্তু চোখটা আর মানছিল না। এই এয়ারপোর্ট পেরোলেই ওর জীবন বদলে যাবে, এই ভাবনায় বুক চেপে ধরেছিল। সাগর হঠাৎ একটু চুপ করে গেল, তারপর ধীরেই বলল, ভয় পাস না, ইশতিয়াক আছে। ইশতিয়াকের কাছে গেলে দেখবি জীবন কত আনন্দময়। ইরা হাসলো। শুধু সেই একজন মানুষের জন্যই তো আমি আমার সব ছেড়ে চলে যাচ্ছি ভাইয়া। এই দুনিয়ায় সে আর কেউ নেই আমার ভাইয়া। লাউডস্পিকারে ঘোষণা এলো, প্যাসেঞ্জার্স ফর দোহা কাতার, প্লিজ প্রসিড টু বোর্ডিং গেট। ইরা আর নিজেকে সামলাতে পারল না, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমি তোমাদের ছাড়া থাকতে পারবো তো? সাগর এবার আর শক্ত থাকতে পারল না, গলা কেঁপে উঠল। থাকতেই হবে, কারণ তোর স্বপ্নটা ওজনে অনেক। আমার কাঁধে তুলে নিতে পারবো না। ওখানে তোর সব কিছু আছে, তোর স্বামী, সংসার, তোর পড়ালেখা, তোর ভবিষ্যৎ। দুজন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো। সময়টা যেন ইচ্ছে করেই ধীরে হাঁটছে। ঘোষণা শেষ, আর সময় নেই। এরা এক পায়ে গয়, আবার থামলো। ভাই, হ্যাঁ, আমি চলে গেলে আমার কথা তোমার মনে পড়বে তো? তুমি আমাকে ভুলে গেলে আমাকে মনে রাখার আর কেউ থাকবে না ভাইয়া। আমার খুব মন খারাপ করলে যদি তোমাদের কল করি, তুমি আমার সাথে একটু কথা বলো। সাগর হাসলো, চোখে পানি নেই। তোর যখন ইচ্ছে ফোন করবি, যে কোনো সময়, যত রাতই হোক। মনে রাখিস, হাজার হাজার মাইলের দূরত্ব তোর জন্য তোর ভাই আছে, থাকবি। যদি কথা বলতে না পারিস, শুধু লাইনটা খোলা রাখবি, আমি থাকবো। এই কথাটা ইরার জীবনের সবচেয়ে বড় ভরসা হয়ে রইল। ইরা নিরাপত্তা চেকের দিকে এগিয়ে গেল। কয়েক কদম পর থেমে পেছনে তাকালো। সাগর তখনও দাঁড়িয়েই আছে, হাত তুলল, হাসলো, চোখ ভিজে গেলেও হাসলো। কি অদ্ভুত যন্ত্রণাদায়ক দৃশ্য! ইরা জানে এই দৃশ্যটা সে সারা জীবন বয়ে বেড়াবে। এই বিদায় শুধু এক বোনের বিদেশ যাত্রার না, এই বিদায় একটা জীবনের অধ্যায় বন্ধ হয়ে যাওয়ার শব্দ। আর ঠিক তখনই ইরা বুঝলো সে একা যাচ্ছে না, সে ভাইয়ের ভালোবাসা নিয়েই উড়াল দিচ্ছে। নিরাপত্তা চেক পেরিয়ে ইরা যখন বোর্ডিং গেটের দিকে হাঁটছিল, তখন তার মনে হচ্ছিল পা দুটো ঠিক মেঝে ছুঁয়ে নেই। শরীরটা চলছে, কিন্তু মনটা এখনো পেছনেই পড়ে আছে। সাগরের দাঁড়িয়ে থাকা মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। প্লেনে উঠেই সে জানালার পাশে সিটটা খুঁজে নিল। ব্যাগটা উপরে তুলে রাখতে গিয়ে হাত কাঁপছিল। পাশে বসে অপরিচিত একজন মহিলা মৃদু হেসে বলল, ফার্স্ট টাইম ফ্লাইং? ইরা মাথা নেড়ে হ্যাঁ বলল। সেই হ্যাঁ এর ভিতরে কত গল্প লুকোনো মহিলাটা জানে না। প্লেন ধীরে ধীরে রানওয়ের দিকে এগোতে লাগলো। বাইরে ঢাকার আলো ঝাপসা হয়ে আসছে। এরা চোখ বন্ধ করলো। মনের ভেতরে শুধু একটাই কথা, এটা আর ফিরে তাকানোর সময় না। প্লেন আকাশে উঠতেই বুকের ভেতরটা হালকা হয়ে গেল, আবার শূন্যও লাগলো। নিচে দেশটা ছোট হতে হতে একটা সময় অদৃশ্যই হয়ে গেল। এই প্রথম এরা বুঝলো বিদেশ যাওয়া মানে শুধু নতুন জায়গায় পৌঁছানো না, পুরোনো জীবনটাকে দূর থেকে দেখা। দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর এরা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এত বড় জায়গা, এত আলো, এত মানুষ, তবু কেন নিঃসঙ্গ? 3 ঘন্টার ট্রানজিট। সে একটা বেঞ্চে বসে জানালার বাইরে তাকালো। প্লেনগুলো আসছে, যাচ্ছে, সবাই কোথাও না কোথাও যাচ্ছে। কেউ কি জানে এই মেয়েটার ভিতরে কি ঝড় চলছে? এক কফি নিয়ে কফির কাপে চুমুক দিতে দিতে এরা ভাবলো, এই মাঝখানের সময়টা হয়তো সবচেয়ে কঠিন। না পুরোপুরি ছেড়ে আসা, না পুরোপুরি পৌঁছানো। দোহা থেকে লন্ডনের ফ্লাইটটা দীর্ঘ, 7 ঘন্টার বেশি। এবার এরা একটু ঘুমালো, একটু জেগে থাকলো, আবার নিজের সাথে কথাও বললো। জীবনে এত সিদ্ধান্ত সে একসাথে নেয়নি কখনো। মাঝে মাঝে তার মনে হলো, সব ছেড়ে ফিরে গেলে কেমন হতো? কি দরকার ছিল দেশ ছেড়ে চলে আসার? ইশতিয়াককে বললে সে কি দেশে চলে যেত না? তারপরেই মনে পড়লো ইশতিয়াকের কথা। এত যন্ত্রণা বুকে নিয়ে যে মানুষটা চলে এসেছে, সে কিভাবে সেই মানুষকে কষ্ট দিবে দেশে ফিরতে বলে? এরা জানলার দিকে তাকালো। মেঘের উপরে সূর্য। জীবনও হয়তো এমনই, কারো কারো জীবনে আলো পেতে হলে অনেক মেঘ পাড়ি দিতে হয়। লন্ডনে নামার সময় ভোর, আকাশ ধূসর, হালকা বৃষ্টি।
ঠান্ডা বাতাসে ইরার শরীর কেঁপে উঠল। ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে তার বুক ধুকপুক করছে। কাগজপত্র ঠিক আছে তো? প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে পারবে তো? সব পেরিয়ে লাগেজ হাতে নিয়ে যখন বের হলো তখন চোখ খুঁজে বেড়াচ্ছে শুধু একজনকে। লাগেজ হাতে নিয়ে ইরা যখন আগামী গেটের শেষ কাছের দরজাটার সামনে দাঁড়ালো তখন ইরার বুকের ভেতরটা অসম্ভব জোরে ধকধক করছিল। এতক্ষণ সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছে, ইমিগ্রেশন লাইনে, লাগেজ বেল্টের পাশে, এমনকি হাঁটতেও, কিন্তু এই দরজার সামনে এসে সব শক্তি ভাব ভেঙে যেতে চাইছে। এই দরজা খুললেই ইশতিয়াক বাস্তবে। এতদিন শুধু ফোনের স্ক্রিনে ভিডিও কল, ছবি, আছে মানুষটা সামনে থাকবে। হঠাৎ করে ভয় ঢুকে গেল মনে। যদি চিনতে ভুল হয়, যদি চোখে চোখ পড়েও অচেনা লাগে, যদি এত পথ পাড়ি দিয়ে এসে নিজেকে আরো বেশি একা মনে হয়। নিজের ভাবনায় এরা নিজেই হাসে। কেন এসব অবান্তর ভাবনা ভাবছে? যে মানুষটা তাকে এমন পাগলের মতো ভালোবাসে, তাকে নিয়ে এসব আজগুবি ভাবনা মাথায় কেন আসছে? দরজাটা ধীরে ধীরেই খুলল। বাইরের শব্দ একসাথে ভিতরে ঢুকে পড়ল। মানুষের কথা, হাঁটার শব্দ, হাসি, চাকার ঘর্ষণ, আর তার মাঝখানে ইশতিয়াক। সে খুব দূরে ছিল না, তবু ইরার মনে হলো ওর আর তার মাঝখানে পুরো একটা জীবন দাঁড়িয়ে আছে। ইশতিয়াক ইরাকে দেখেই থমকে গেল, যেন সে নিজেও বিশ্বাস করতে পারছে না। কয়েক সেকেন্ডে সে নড়লই না। তারপর মুখে এমন একটা হাসি ফুটে উঠলো যেটা দেখে ইরার চোখ ভিজে গেল। ইরা এক পায়ে গেল, আবারও থামলো। বুকের ভেতরে জমে থাকা সব ভয় একসাথে উঠে এলো। এত মানুষের ভিড়ে হঠাৎ করে নিজেকে খুব ছোট লাগলো। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো, কোনো শব্দ ছাড়াই। ইশতিয়াক সেটা দেখলো, আর অপেক্ষা করলো না। সে দ্রুত এগিয়ে এসে ইরাকে বুকে টেনে নিল। ইরা, ঠিক আছো? এই একটা প্রশ্নেই ইরার ভিতরের সব দ্বিধা সংশয় দূর হয়ে গেল। ইরা কথা বলতে পারলো না, শুধু মাথা নাড়লো, হাত পা কাঁপছে। ইশতিয়াক আর কিছু জিজ্ঞেসও করলো না। ইরার কপালে আলতো করে চুমু খেয়ে বলল, চলো বসে, তুমি অনেক ক্লান্ত। ইশতিয়াক নিজেই ইরার লাগেজটা নিয়ে নিল। সে খেয়াল করলো ইরা কাঁপছে, ঠান্ডায় না, উত্তেজনায়। সঙ্গে সঙ্গে নিজের কোটটা খুলে ইরার কাঁধে তুলে দিল। এটা পরে নাও, এখানে বাতাস ঠান্ডা। এই ছোট ছোট কাজগুলোতে ইরার চোখের পানি আর আটকানো গেল না। এতক্ষণ যে শক্ত হয়েছিল এখন যেন সব ভেঙে পড়লো। একটা বেঞ্চে বসতেই ইরার মুখ ঢেকে কাঁদতে শুরু করলো। কোনো শব্দ নেই, শুধু চাপা কান্না। ইশতিয়াক কিছু বলল না। সে জানে এই কান্নার দরকার আছে। সে শুধু পাশে বসে থাকলো। ইরার হাতটা নিজের দু হাতের মাঝে ধরে রাখলো। মাঝে মধ্যে খুব আলতো করে বলল, আমি আছি। এই তিনটা শব্দই যথেষ্ট ছিল। কিছুক্ষণ পর এরা ধীরে মুখ তুলল, চোখ লাল, গলা ভারী। আমি ভয় পেয়েছিলাম, আমি জানতাম। যদি এখানে এসে নিজেকে হারিয়ে ফেলি। ইশতিয়াক ইরার দিকে তাকালো, খুব শান্ত চোখে। তুমি হারাবে না, আমি তোমাকে হারাতে দেব না। খুবই সাধারণ একটা কথা, অথচ ইরাকে কি ভীষণ স্বস্তি দিল। ইরা প্রথমবার সত্যি করে তাকালো ইশতিয়াকের দিকে। এতদিনের চেনা মুখ, তবু আজ নতুন। চোখে দায়িত্বের ছাপ, মুখে শান্তি। তুমি এসেছো এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ইশতিয়াক হালকা হেসে বলল, আমি তো অনেক আগে এসেছি, তুমি শুধু দেরি করলে। ইরা হেসে ফেললো কান্নার মধ্যে। ইশতিয়াক উঠে দাঁড়ালো। চলো, বাইরে গাড়ি আছে, আগে বাসায় আছে, গরম কিছু খাবে, তারপর বিশ্রাম। হাঁটতে হাঁটতে ইশতিয়াক আবারও বলল, আর কিছু ভাববে না, এখানে পৌঁছানোটাই শুধু তোমার কাজ ছিল, সেটাই তুমি করেছো। তোমার বাকি সব কাজ আমার। ইরা মাথা নেড়ে বলল, ধন্যবাদ। ইশতিয়াক থামলো, নিজু স্বরেই খুব আস্তে বলল, এটার জন্য ধন্যবাদ লাগবে না ইরা, আমার অন্য কিছু লাগবে। ইরা শঙ্কিত হয়ে তাকিয়ে রইল। ইশতিয়াক ইরার দিকে তাকিয়ে হেসে বলল, বেশি কিছু চাই না তো, একটা চুমু দিলেই আপাতত চলবে। এয়ারপোর্টের দরজা পেরিয়ে যখন তারা বাইরে বের হলো তখন ঠান্ডা বাতাস বয়ে এলো। ইশতিয়াক ইরার হাতটা আরো শক্ত করে ধরল। এই শহর অচেনা, এই জীবন নতুন, কিন্তু এই হাত ধরা পরিচিত। ইরা ইশতিয়াকের দিকে তাকালো। ইশতিয়াক ইরার হাত আরো শক্ত করে ধরে বলল, আমাদের নতুন জীবন আজ থেকে শুরু হলো ইরা। আজ থেকে তোমার সাথে আমার ছোট্ট একটা সংসার শুরু হবে, যেখানে শুধু ভালোবাসে থাকবে ইরা। এরা চোখ মুছে নেয়।
এই ঘরহারা মানুষটার জীবনে একমাত্র আশ্রয়, একমাত্র মানুষ সে। আল্লাহ যেন তাকে সারা জীবন এই মানুষটাকে খুশি করার সেই সামর্থ্য দেন। এরা আর কিছু চাওয়ার নেই আল্লাহর কাছে। নতুন জীবনে যেন আর কোনো আঘাত তার স্বামীর জীবনে না আসে। সে যেন ঢালের মতোই প্রিয় মানুষটাকে আগলে রাখতে পারে।